টাকা না দিয়ে হরিপ্রসাদ বাবুর সাথে অন্যায় করেছে দুর্জয়া শঙ্খ। জানতে পারল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজিদের জমিতেই ভিত পুজো করতে চলেছে ঋষি আর ঋষির পরিবারের লোকজন। ঋষির মা শোভাদেবী এসে বলে, কি সুন্দর জমিটা, তুই একদম ঠিক জমি পছন্দ করেছিস ঋষি। আর এই জমিতেই আজকে ভিত পুজো করবে আমাদের জ্যোতি। যখনই জ্যোতি অর্থাৎ উজি নিজেদের জমিতে পা রাখে তখনই তার মনে পড়ে যায় বাবার সাথে হওয়া অন্যায়ের কথা। আর এরপরেই জ্যোতি কাঁদতে শুরু করে। তখনই ঠাকুরমশাইকে দিয়ে পুজোর ব্যবস্থা করায় শোভাদেবী আর বলে, আমার বৌমা সেই আজকের ভিত পুজোটা করবে, আপনি শুরু করে দিন ঠাকুরমশাই। এর মধ্যেই উজি ভাবে, কেন কেন বারবার আমাকে এত কঠিন সত্যের মুখোমুখি হতে হচ্ছে। তার মধ্যেই ঋষি চলে গেছে জ্যোতির কাছে আর বলে, কি হয়েছে জ্যোতি, তোমার কি এই জমিটা পছন্দ হয়নি? তখনই জ্যোতি বলে, এই জমিটা খুবই সুন্দর। আচ্ছা ঋষি, এই জমিটা আপনি কিনেছিলেন কেন? তখনই উজিকে বলতে শুরু করে ঋষি আর বলে, জানো তো জ্যোতি, এই জমিটা হরিপ্রসাদ বাবুর ছিল। উনি এই জমিটা আমার কাছে বিক্রি করতে চেয়েছিলেন। ওনার বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আর ছোট মেয়ের পড়াশোনার জন্যই এই জমিটা বিক্রি করতে চেয়েছিল। আর আমি সব কিছু শুনেই কিনে নিয়েছিলাম 64 লাখ টাকা দিয়ে। আর এটা শোনার পরেই উজি তখন বলে, আপনি টাকাটা দিয়েছিলেন তো ঋষিবাবু, একবার ভেবে দেখুন তো। ঋষি বলে, হ্যাঁ, এই টাকা আমি নিজে দিয়েছিলাম। 3 লাখ টাকা বলেছিল ক্যাশ নেবে, আর বাকিটা মনে হয় শঙ্খ আর দুর্জয় মেশো সবটা জানে। কিন্তু যদি এখানে হিসাবটা মেলাতে পারে না, যদি ঋষি সত্যি টাকাটা দিয়ে থাকে, তাহলে কেন তার বাবার কাছ পর্যন্ত টাকাটা পৌঁছলো না? আজকে ওই 64 লাখ টাকার জন্যই হরিপ্রসাদ বাবু এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু ঋষি এখনও এত বড় সত্যিটা জানে না। তারপরে জ্যোতি আবারও বলে, আপনি আরেকবার ভেবে দেখুন, আপনি সত্যিটা জানেন তো টাকাটা উনি পেয়েছিল কিনা? এরপরেই ঋষি বলে, হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই বলেই শঙ্খ আর দুর্জয়কে ডেকে নিয়ে আসে। ঋষি তখন বলে, মেশো, কি হলো, আপনি কোনো কথা বলছেন না কেন? বলুন, এইভাবে চুপ করে থাকলে কি করে হবে? তখনই মেশো বলে, কি বলবো? শঙ্খ বলে, তুমি আমাদেরকে এইভাবে টানতে টানতে নিয়ে আসলে কেন ঋষি, কি হয়েছে? ঋষি তখন বলে, হরিপ্রসাদ বাবুর 64 লাখ টাকা তুমি মিটিয়ে দিয়েছিলে তো, আমি তো তোমাদেরকেই দায়িত্ব দিয়েছিলাম। এরপর ওনারা বলেন, হ্যাঁ মিটিয়ে দিয়েছি তো, সব টাকা মিটিয়ে দিয়েছি। ওই বাকি যে 61 লাখ টাকাটা ছিল সেটা আমরা ক্যাশে করে দিয়েছি। হরিপ্রসাদ বাবু সেটাই চেয়েছিল, কিন্তু হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে উজি অর্থাৎ জ্যোতি সামনে দাঁড়িয়ে আছে। সেটা এখনও পর্যন্ত শঙ্খ, দুর্জয়, ঋষি কেউ জানে না। কিন্তু উজি তো জানে সত্যিটা, যে উজি টাকা পায়নি, তার বাবা টাকা পায়নি। আর সেই টাকা পায়নি বলেই নিশার বিয়ে ভেঙে গেছিল। আর নিশা এতটা জেলাস হয়ে উঠেছে। এদিকে নিশা আর ভানু ছদ্মবেশ নিয়ে চলে আসে। নিশা তখন বলে, আমার বাবার জমিতে এইভাবে ওরা ভিত পুজো করবে আর এটা আমি মেনে নেব, সেটা কখনোই না। সেই জন্য যাতে ভিত পুজোটা ভেস্তে যায়, টাইম বোম লাগিয়ে দিয়েছে, সব কিছু ছাড়খাড় করে দিতে চায় নিশা। কোনোভাবেই এই ভিত পুজো সফল হতে দিতে চায় না। ভানু বলে, তুই যে কেন এখানে আসতে গেলি, কাজ তো হয়ে গিয়েছিল, কি দরকার ছিল এখানে আসার? এই সিভিল ড্রেসে মনে হয় মামারাও ঘুরে বেড়াচ্ছে, তখন কি হবে বলতো ধরে ফেললে? এরপরে নিশা বলে, আরে তুই শুধু শুধু এত চিন্তা করছিস, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এর মধ্যেই উজিদের পাড়া প্রতিবেশী যারা ছিল তারাই হরিপ্রসাদ বাবুর জমির দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, এই জমিটা নিয়ে এত ঝামেলা, হরিপ্রসাদ বাবু শেষ পর্যন্ত মারা গেল আর এই জমিটাতেই নাকি ভিত পুজো হবে। কি জানি বাবা, আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না এই ভিত পুজো করতে দিই। গ্রামের সবাই রীতিমতো একজোট হতে থাকে। অন্যদিকে দেখা যায় সাংবাদিকরা এসে ঠিক করে এটার ভিডিও করবে, কারণ এই জমি নিয়ে অনেক ঝামেলা চলছিল। তার মধ্যেই উজি বলে, আমার কেন জানি না মনে হচ্ছে হরিপ্রসাদ বাবু হয়তো তার ন্যায্য টাকাটা পায়নি। তার মধ্যেই ঋষি বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, হরিপ্রসাদ বাবু ঠিকই টাকা পেয়েছে, না হলে কেনই বা এই সব কিছু হবে? আমি তো সবার ন্যায্য টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই। কিন্তু উজি ভাবে, এইভাবে হবে না, আমাকে খুঁজে বার করতে হবে মেন কালপ্রিট কে ছিল, কে টাকাটা ফেরত দেয়নি হরিপ্রসাদ বাবুকে, মানে আমার বাবাকে। এর মধ্যেই দেখা যায় টাইম বম ফাটার সময় হয়ে যাচ্ছে। অন্যদিকে জিৎ বসুরা পুরো জায়গা ঘিরে ফেলেছে, সবার ওপরে কড়া নজর রাখে।
তার মধ্যেই ঠাকুরমশাই জ্যোতিকে পুজোতে বসার জন্য বলে, আর এদিকে উজি পুজোতে বসে পড়েছে। আর এটা দেখার পরে নিশা তখন বলে, দেখ ভানু দেখ, আমার বাবার যে শেষ সম্বলটুকু ছিল সেটা এরা জোর করে নিয়ে নেওয়ার পরেও আমার বোন আজকে বসেছে ভিত পুজো করতে। ও কতটা পাষাণ হয়ে গেছে ভানু, তুই ভালো করে দেখ। ভানু তখন বলে, তুই কেন এসব বলছিস বলতো নিশা? আজকে এই যে উজির এই অবস্থার জন্য তো তুই দায়ী। তুই কেন গেলি বলতো? না গেলে তো উজির বিয়েটা ঋষির সাথে হতো না, তাই না? এর মধ্যেই দেখা যায় মেসোমশাই ভাবে কেন বারবার হরিপ্রসাদ বাবু টাকা পেয়েছে কিনা এটা ঋষি জিজ্ঞেস করছে, কোনো হিসাবই যেন মেলাতে পারছি না। এর মধ্যেই টাইম বম আর 10 সেকেন্ড পরেই ফাটবে। তার মধ্যেই উজি ভাবে, যাক দিদি হয়তো এখানে কোনো গণ্ডগোল করেনি, ভালোভাবে পুজোটা হয়ে যাক এটাই চাই। তারপর আমাকে খুঁজে বার করতে হবে এই সব কিছুর পিছনে আসল মেন কালপেটটা ঠিক কে। এর মধ্যেই বোম ব্লাস্ট করে, সবাই রীতিমতো উড়ে গিয়ে পড়ে। আর অবস্থা সবথেকে বেশি যার খারাপ হয় সেটা হলো ঋষি ব্যানার্জির। এরপর উজি বলে, ঋষিবাবু উঠুন, চোখ খুলে তাকান। কিন্তু ঋষির অবস্থা খুবই শোচনীয়। এর মধ্যেই জিৎ বসু নিশা আর ভানুকে দেখে ফেলে আর ধরতে পেছন পেছন দৌড়তে শুরু করে। নিশাও তখন পালাতে থাকে। অফিসার জিৎ বসু বলে, পালাবেন না কিন্তু, শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, পালাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই নিশা আর দাঁড়ায় না। তারপরেই নিশার পায়ে গুলি করে দেয় জিৎ বসু, আর ওই পা নিয়েই আবারও দাঁড়িয়ে পড়ে, দৌড়তে থাকে নিশা। এইভাবেই পুলিশের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পুলিশও পিছন ছাড়ে না। তার মধ্যে দেখা যায় ঋষিকে নিয়ে হসপিটালে পৌঁছে যায় সবাই মিলে, আর বলে, ডাক্তারবাবু আপনি আমাদের বাড়ির ছেলেকে সুস্থ করে দিন। এরপরে ডাক্তারবাবু বলে, দাঁড়ান দাঁড়ান, এত অধৈর্য হলে কি করে হবে, আমরা দেখছি তো। তারপরেই ঋষি ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। এর মধ্যেই উজি ভাবে, এতবার করে দিদিকে বারণ করলাম, কোনো কথাই শুনল না। কিন্তু এইভাবে তো আর চলতে পারে না। এবারে আমি দিদিকে নিজে কথা বলবো, দিদির সাথে কথা বলে পুরো ব্যাপারটাকে আবারও প্রথম থেকে বোঝাবো যে ঋষি ব্যানার্জি কোনো অপরাধী নয়। সে অপরাধী না জেনেই তুই আগে থেকে যে কাজগুলো করেছিস ভুল করেছিস। এরপরে ভানুকে ফোন করে উজি আর বলে, ভানুদা তোমাদেরকে আমি বারণ করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনলে না। ঋষি ব্যানার্জির গায়ে যদি আর একটাও আঁচ আসে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কাউকে ছেড়ে কথা বলবো না মিন্স কাউকে না, তোমাকে তো নাই আর দিদিকেও না। তাই তোমাদেরকে কথাটা আমি আগে থেকেই জানিয়ে দিলাম। এরপরেই কাকুমণি চলে আসে। ফোনটা কাটার পরেই কাকুমণি বলে, কার সাথে কথা বলছিলে এইভাবে? জ্যোতি। আর তখনই জ্যোতি ভয় পেয়ে যায়।